নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা। শুরুতেই জানাবো মাথাপিছু ঋণ প্রায় ৮৫,০০০ টাকা। এরপরে থাকছে ভিডিওতে যা দেখা যাচ্ছে তা ঠিক না বললেন এমপি আখতারুজ্জামান। এছাড়া জানাবো পুলিশের ওয়ান্টেড লিস্ট থেকে হারিসের নাম বাদ। লাগামহীন উচ্চাভিলাষী দৃষ্টি গোপন রাখতে কালো চশমা পরতেন জিয়া, মন্তব্য জয়ের। আরও রয়েছে টিকার দাম প্রকাশ হওয়ায় বিরক্ত হয়েছে চীন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। থাকছে উদ্বেগ কমছে না বিএনপির নেতাকর্মীদের। এবং সবশেষে জানাবো জিয়া কথা কম বলতেন, কাজ বেশি করতেন, মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মাথাপিছু ঋণ ৮৫,০০০ টাকা। দেশের ঋণের বোঝা বাড়ছে। আজ যে শিশুটি জন্ম নেবে তার মাথায় ৮৪,৭৭০ টাকা ঋণের দায় চাপবে। কারণ বর্তমানে দেশের প্রতিটি নাগরিকের মাথাপিছু এই অঙ্কের ঋণ রয়েছে, যা গত এক বছরে বেড়েছে প্রায় ৯,৬৬৩ টাকা। আগামী এক বছরে তা আরও কমপক্ষে ১৩,০৬০ টাকা বাড়বে। ফলে ওই সময় মাথাপিছু ঋণের স্থিতি দাঁড়াবে প্রায় ৯৮,০০০ টাকা। এ কারণে আগামী ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও ব্যয়ের দিক থেকে ৪ নম্বরে রয়েছে ঋণের সুদ পরিশোধের খাত। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে মানুষের মাথাপিছু বরাদ্দ ৩৭,৩৩৩ টাকা। এ হিসাবে ঋণ মাথাপিছু বরাদ্দের দ্বিগুণের বেশি। অর্থনীতিবিদরা বলছেন, কর আদায় করতে না পারায় সরকারকে বেশি ঋণের আশ্রয় নিতে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম যুগান্তরকে বলেন, সরকার প্রতি বছর দেশীয় উৎস থেকে যে হারে ঋণ নিচ্ছে তা অর্থনীতির ব্যবস্থাপনার জন্য ইতিবাচক নয়, কারণ সুদ যে হারে বেড়েছে তা বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের কর আদায়ের হার অত্যন্ত কম। বর্তমানে মোট দেশজ উৎপাদনের তুলনায় কর আদায় ১০%-ও কম। অর্থনীতিকে আরো শক্তিশালী করতে হলে জিডিপির তুলনায় করের অন্তত ১৫ থেকে ১৬% থাকা উচিত। তিনি বলেন, করের হার বাড়াতে পারলে ঋণ কমবে। আর উচ্চ সুদের ঋণ নিয়ে বাজেট ঘাটতি মেটানো ভালো পদক্ষেপ নয়, এতে আর্থিক খাতের শৃঙ্খলা নষ্ট হয়। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা ঠিক না, মন্তব্য এমপি আখতারুজ্জামানের। খুলনার কয়রা উপজেলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষুব্ধ বাসিন্দাদের তোপের মুখে পড়ার ভিডিও। খুলনা ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, ভিডিওতে যা দেখা যাচ্ছে তা ঠিক নয়। তিনি মঙ্গলবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, আমি সকালে এলাকায় গিয়েছিলাম, সেখানে বেড়িবাঁধ ভেঙে গেছে, জনগণের দুঃখ দুর্দশা দেখতে গিয়েছিলাম। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা ঠিক না। আমাকে কি ভিডিওতে দেখা যাচ্ছে যে আমাকে কাদা মারা হচ্ছে? তিনি বলেন, এ এলাকায় নিয়মিত বাঁধ ভাঙে, হাজার মানুষের কষ্ট হয়। এলাকায় যাওয়ার পর মানুষ আমাকে বলে যে আপনার মতো ডাইনামিক লোক থাকতে কেন এখানে টেকসই বাঁধ হচ্ছে না। আমি বলেছি এজন্য সময় দিতে হবে। ভিডিওতে দেখা যায় মঙ্গলবার সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ বাসিন্দারা সংসদ সদস্যের ট্রলার লক্ষ্য করে কাদা ও মাটির দলা ছুড়তে শুরু করে। কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে যাওয়ায় শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে মেরামত করছিলেন। কাদা ছোড়ার পর ট্রলার ঘুরিয়ে চলে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি ট্রলার থেকে না নামলে বক্তৃতা দিলাম কিভাবে? তাদের সঙ্গে আমি খাওয়া দাওয়া করেছি। সেখানে ৫ থেকে ৭,০০০ মানুষ ছিল। উপজেলা চেয়ারম্যান সহ অনেকেই সেখানে ছিল। কাদা ছোড়াছুড়ির কিছু হয়নি। আসলে এলাকার লোকজন কাদা মেখেছিল, কারণ ওই এলাকায় কাদা ছাড়া আর কিছু নেই, চারদিকে শুধু পেরি কাদা। তারা চেয়েছিলেন আমি কাদা মাখি, এতে তারা খুশি হয়, সে কারণে আমার গায়ে কাদা। তারা যে আমার গায়ে কাদা ছুড়ছে সে কারণে নয়, যোগ করেন তিনি। তিনি বলেন, আমি এলাকায় বেশি বেশি যাই, এতে আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এরকম কথাবার্তা ছড়াচ্ছে। এদিকে পুলিশের ওয়ান্টেড লিস্ট থেকে হারিসের নাম বাদ। পুলিশের ওয়েবসাইটের ওয়ান্টেড পারসন তালিকা থেকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ছোট ভাই হারিস আহমেদের নাম সরিয়ে নেওয়া হয়েছে। গত ২৩ মার্চ হারিসের করা আবেদনের ভিত্তিতে এটি সরানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে করা ওই আবেদনে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হারিস বলেন, তাকে এবং তার ভাই আনিস আহমেদকে সরকার ক্ষমা করে দিয়েছে, তাই পুলিশের ওয়েবসাইট থেকে তাদের নাম সরিয়ে নেওয়া হয়। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় গত ১ ফেব্রুয়ারি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামের একটি ডকুমেন্টারি প্রচারিত হয়, যেটি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। এতে হারিসকে একজন পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়। পরে জানা যায় যে ফৌজদারি দণ্ডবিধির ৪০১ ধারায় হারিস ও আনিসকে ক্ষমা করে দিয়ে ২০১৯ সালের ২৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছিল।
কিন্তু ডকুমেন্টারি প্রচারিত হওয়ার সময়ও পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড পারসন হিসেবে হারিসের নাম ও ছবি ছিল। তবে মজার বিষয় হচ্ছে আল জাজিরা ডকুমেন্টারিটি প্রচার করার কিছুদিন পর এটি সরিয়ে নেওয়া হয়। ৩ দিন পর তার নাম ও ছবি আবারও ওয়েবসাইটে দেখা যায়। অন্তত গত ১৫ মে পর্যন্ত এটি ওয়েবসাইটে ছিল। হারিস আহমেদ গত ২৩ মার্চ ওয়েবসাইটে নাম সরানোর জন্য যে আবেদন করেন তাতে তিনি তার ঢাকার ঠিকানা ব্যবহার করেছেন। নিজেকে ৯০-এর দশক থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলে দাবি করে হারিস এতে লিখেছেন ৮০ থেকে ৯০-এর দশক থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শের এক উজ্জ্বল নক্ষত্র। তার আবেদনপত্রে একটি কপি ডেইলি স্টারের কাছে রয়েছে। লাগামহীন উচ্চাভিলাষী দৃষ্টি গোপন রাখতে কালো চশমা পরতেন জিয়া মন্তব্য জয়ের। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে লাগামহীন উচ্চাভিলাষী বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি লিখেন ১৯৭১ সালে জিয়াউর রহমান মূলত ছিলেন একজন মেজর। ১৯৭৫ সালের মধ্যেই তিনি মেজর জেনারেল এবং উপসেনাপ্রধানের পদ পেয়েও সন্তুষ্ট হতে পারলেন না। উপসেনাপ্রধান হওয়ার পর নিজে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য সদ্য স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মদদ দিলেন। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা লেখেন। জিয়াউর রহমানের ক্ষমতাকালীন সময়কার আস্থা ভোটের বিভিন্ন ছবি সংযুক্ত করে লেখেন, বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যার পর অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তা পাকাপোক্ত করতে ন্যাক্কারজনকভাবে হ্যাঁ না ভোটের আয়োজন করেন জেনারেল জিয়া। দুই চোখের লাগামহীন উচ্চাভিলাষী দৃষ্টি গোপন রাখতে সবসময় কালো চশমা পরতেন এই খুনি জেনারেল। তিনি লিখেন, ভোটের দিন ভোটারবিহীন ভোট কেন্দ্রে মানুষ খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত অনেক শিশুকেও জোর করে ভোট দিতে নিয়ে যাওয়া হয়। এই নির্বাচনে জিয়া কোনো কোনো এলাকায় ১২০ ভাগ ভোট পেয়েছেন বলেও বিভিন্ন বিদেশি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। টিকার দাম প্রকাশ হয় বিরক্ত হয়েছে চীন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে সিনোফার্মের টিকার দাম প্রকাশ হওয়ায় চীন বিরক্তি প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। চীন ও বাংলাদেশের এ সংক্রান্ত চুক্তি অনুযায়ী টিকার ক্রয়মূল্য প্রকাশ না করার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। শুক্রবার দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটি প্রতিবেদনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চীনা রাষ্ট্রদূতের কাছে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছি, তবে এ ঘটনায় আমাদের অবস্থান বেশ খানিকটা খারাপ হয়েছে। ভবিষ্যতে সরকার আর এই দামে টিকা কিনতে পারবে না। আব্দুল মোমেন বলেন, চীন অন্য দেশে যে দামে টিকা বিক্রি করে সে দামেই এখন আমাদের কিনতে হবে, তার দ্বিগুণ বা তিনগুণ হতে পারে। গত ২৭ মে মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীন থেকে সিনোফার্মের করোনা টিকার ১.৫ কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়। সরকারের টিকার প্রতি ডোজ $১০ কিনতে যাচ্ছে বলে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওই দাম এখনো অনুমোদন পায়নি। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের জেনারেল অব হেলথ সার্ভিসেস ঢাকায় চীনা দূতাবাসকে একটি চিঠি দিয়ে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে। তিনি ওই টেলিভিশন চ্যানেলকে বলেন, আমরা বলেছিলাম আমরা ইচ্ছাকৃতভাবে জনসম্মুখে দাম প্রকাশ করিনি, তবে কোনোভাবে তা প্রকাশিত হয়েছে। আমরা তাদের চিঠি দিয়েছি কিন্তু তারা এখনো প্রতিক্রিয়া জানায়নি। অধ্যাপক খুরশিদ আলম বলেন, চীন প্রতি ডোজ ভ্যাকসিন শ্রীলঙ্কার কাছে $১৪ ও ইন্দোনেশিয়ার কাছে $১৭ বিক্রি করেছে। বাংলাদেশের সিনোফার্মের বিক্রয় মূল্য জানার পর সেসব দেশ চীনকে কম দামে ভ্যাকসিন বিক্রি করতে চাপ দিচ্ছে। চীন এ নিয়ে আমাদের উপর বেশ বিরক্ত হয়েছে। উদ্বেগ কমছে না নেতাকর্মীদের। করোনায় আক্রান্ত হয়ে ১ মাসের বেশি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনামুক্ত হওয়ার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও দলটির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ রয়েই গেছে, কারণ করোনা পরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছেন তিনি। চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার কথা বললেও চিন্তামুক্ত হতে পারছেন না নেতাকর্মীরা। পুরোপুরি সুস্থ হয়ে বাসায় না ফেরা পর্যন্ত এই উদ্বেগ কমবে না বলেও জানিয়েছেন তারা। এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এখনো দেশের বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়ারও আয়োজন করা হয়। দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যুগান্তরের সঙ্গে আলাপকালে বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিয়মিত তারা পাচ্ছেন না। মেডিকেল বোর্ডের সদস্যরাও এখন এ ব্যাপারে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কিছু অবহিত করছেন না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাঝে মধ্যে কিছুটা জানাচ্ছেন, নিয়মিত সর্বশেষ তথ্য জানতে না পারায় উৎকণ্ঠা আরো বাড়ছে। তবে খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে বাসায় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ করোনা পরবর্তী জটিলতায় যে কোনো মুহূর্তে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না, যতদিন প্রয়োজন তাকে হাসপাতালে রাখা হবে।
জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, খালেদা জিয়া সারা দেশের নেতাকর্মী মানুষের কাছে একটা আবেগের নাম। তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার অসুস্থতার খবরে নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ উদ্বিগ্ন। সবার প্রত্যাশা ছিল উন্নত চিকিৎসায় বিদেশ যেতে তাকে সরকার অনুমতি দেবে, কিন্তু শেষ মুহূর্তে অনুমতি দেয়নি। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই সরকার এমন অমানবিক সিদ্ধান্ত নিয়েছে বলে সবাই মনে করছে। তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তিনি করোনা পরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছেন। কিছুদিন আগে তার জ্বর হয়েছিল। তার ব্যক্তিগত চিকিৎসক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা করেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো হলেও নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ রয়েই গেছে। সুস্থ হয়ে বাসায় না ফেরা পর্যন্ত কেউ স্বস্তি পাবে না। জিয়া কথা কম বলতেন, কাজ বেশি করতেন, মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের রাজনীতি ছিল কর্মনির্ভর, আর যারা জিয়াউর রহমানকে অপছন্দ করেন তাদের রাজনীতি হলো ভাষণ নির্ভর। তিনি জানান, জিয়াউর রহমান কথা কম বলতেন, কাজ বেশি করতেন। তিনি অচল অবস্থা থেকে জাতিকে সচল করেছেন। তার প্রতি সবার কৃতজ্ঞতা থাকা উচিত। শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, আমি জিয়ার কথাই বলবো, বারবার বলবো, আমি জিয়ার পথেই চলবো এবং জিয়ার কথাই বলবো। আমাদের এই রাষ্ট্রীয় জীবনে জিয়াউর রহমান আকস্মিকভাবে উপস্থিত হয়েছিলেন জাতির ক্রান্তি লগ্নে। তিনি বলেন, ব্যাংক, বিমা, শিল্প কারখানা, কৃষি বিপ্লব অর্থাৎ কর্মপন্থা নিয়ে ১৯ দফার ভিত্তিতে তিনি তার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। বাংলাদেশে প্রথম তিনিই একমাত্র সরাসরি জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি।